1980-র দশক বাংলাদেশের একটি ছোট্ট গার্মেন্টস কারখানায় কয়েকজন মানুষ সেলাই মেশিনে কাজ করছে। কেউ বিশ্বাস করেনি এই ছোট কারখানাগুলো একদিন পুরো বিশ্বে পোশাক সরবরাহ করবে। আজ 2026 সাল। বাংলাদেশের পোশাক শিল্পের বার্ষিক রপ্তানি $45 বিলিয়ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এখন আরেকটি স্বপ্ন দেখানো হচ্ছে, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে যৌথ কারখানা, ড্রোন, গোলাবারুদ, সামরিক যান। অংশীদার তুরস্ক, সেই তুরস্ক যে দেশ মাত্র 2 দশকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারকদের একটি থেকে বেরিয়ে বিশ্বের 11তম বৃহত্তর অস্ত্র রপ্তানিকারক হয়ে গেছে। প্রশ্নটা হলো, পোশাক শিল্পে যা সম্ভব হয়েছিল সামরিক শিল্প কি সেটা সম্ভব? বাংলাদেশ কি একদিন পৃথিবীতে অস্ত্র রপ্তানি করতে পারবে? আজকের ভিডিওতে আপনি জানবেন তুরস্ক কিভাবে মাত্র 2 দশকে প্রতিরক্ষা শিল্পে বিশ্বকে চমক দেখিয়েছিল এবং সেই মডেলের পেছনে রহস্য কী। তারপর জানবেন চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্ক বাংলাদেশ যৌথ উৎপাদন কেন্দ্রের পরিকল্পনা ঠিক কী এবং কতটা এগিয়েছে। এরপর দেখবেন ড্রোন, গোলাবারুদ ও সামরিক প্রযুক্তিতে বাংলাদেশ কী পাবে এবং কীভাবে পাবে। তারপর আসবে বিপরীত পক্ষ, এই স্বপ্নের সামনে বাস্তব বাধা কোথায়। পোশাক শিল্পের মতো অস্ত্র শিল্পেও কি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে? তো চলুন শুরু করা যাক। তুরস্কের গল্পটা বোঝা দরকার, কারণ বাংলাদেশ যে পথে হাঁটতে চাইছে সেই পথ তুরস্কই তৈরি করছে। ডিফেন্স তুর্কিয়ের এপ্রিল 2026-এর প্রতিবেদনে জানা গেছে 2025 সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ রপ্তানি পৌঁছেছে রেকর্ড $8.5 বিলিয়ন। প্রেসিডেন্ট এরদোয়ান ডিসেম্বর 2025-এ ঘোষণা করেছেন তুরস্ক এখন বিশ্বের 11তম বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানিকারক এবং 2028 সালের মধ্যে লক্ষ্য $11 বিলিয়ন। টিভিএস নিউজের জুন 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক এখন প্রায় 40টি দেশে অস্ত্র সরবরাহ করছে, মূলত মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও ইউরোপে। ইউরেশিয়ান টাইমসের ফেব্রুয়ারি 2025-এর বিশ্লেষণে জানা গেছে 2002 সালে তুরস্কের মোট প্রতিরক্ষা সরঞ্জামের মাত্র 25% দেশে তৈরি হতো, আজ সেটা 80%-এরও বেশি। এই রূপান্তর কীভাবে হলো? RSDI এর সেপ্টেম্বর 2025-এর বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের সাফল্যের পেছনে ছিল 6টি চালিকা শক্তি: সরকারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর নীতি, বেসরকারি খাতকে সুযোগ দেওয়া, রপ্তানিতে কম নিষেধাজ্ঞা, যুদ্ধক্ষেত্রে পণ্যের প্রমাণিত কার্যকারিতা এবং মূল্য সুবিধা। তুর্কি অস্ত্র কেনার মূল কারণ হলো মার্কিন বা ইসরায়েলি অস্ত্রের তুলনায় সস্তা, দ্রুত সরবরাহযোগ্য এবং শর্ত কম। এটাই ছিল তুরস্কের রপ্তানির সবচেয়ে বড় শক্তি। এবার আসি বাংলাদেশের মূল গল্পে। bdmilitary.com এর জুন 2025-এর প্রতিবেদনে জানা গেছে তুরস্ক ও বাংলাদেশ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র স্থাপনের একটি ল্যান্ডমার্ক ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যান তৈরি হবে এবং বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়া ও এশিয়া প্যাসিফিকের জন্য তুর্কি প্রতিরক্ষা পণ্যের কি প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলা হবে। নর্থ ইস্ট নিউজের মে 2025-এর প্রতিবেদনে বিস্তারিত জানা গেছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ 5 দিনের তুরস্ক সফরে তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র কারখানা এমকি এর কারখানার ভেতরে বিরল প্রবেশাধিকার পেয়েছেন। আর্টিলারি সিস্টেম, এনার্জেটিক্স এবং ছোট অস্ত্র উৎপাদনের শ্রেণীবদ্ধ ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। দ্য উইক ইন্ডিয়ার জুন 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা ক্যালকুলেটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক, বিশেষত ভারত তুরস্ক সম্পর্ক টানপূরণের পরিপ্রেক্ষিতে। bdmilitary.com এর অক্টোবর 2025-এর প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বলেছেন তুর্কি সাইড রিকগনাইজ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি। এটি প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে গভীর সহযোগিতার দরজা খুলে দিয়েছে। যৌথ উৎপাদনের 3টি মূল ক্ষেত্রের প্রথমটি হচ্ছে ড্রোন। বাংলাদেশ ইতিমধ্যে বায়াক্তার TB2 কিনেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার জানুয়ারি 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে TB2 এর উৎপাদনে ব্যবহৃত 80% উপকরণ এখন তুরস্কে তৈরি হয় এবং বায়াক্তার বিশ্বের 2টির মধ্যে একটি সামরিক ড্রোন বিশ্বের বাজারে সরবরাহ করছে। এখন প্রশ্ন হলো, এই ড্রোনের যন্ত্রাংশ কি বাংলাদেশে তৈরি হতে পারে? bdmilitary.com এর প্রতিবেদনে বলা হয়েছে CTC ইন্টারন্যাশনালের সাথে বগুড়ায় যৌথ UAV কারখানার চুক্তি হয়েছে।
এটি একটি নজির তৈরি করেছে যে বাংলাদেশ ড্রোন অ্যাসেম্বলি সম্ভব। এই অভিজ্ঞতা যদি তুরস্কের সাথে সম্প্রসারিত হয় তাহলে TB2 বা কিজিলেমার কিছু উপাংশ বাংলাদেশে তৈরি হতে পারে। আর একটি ড্রোন যদি বাংলাদেশের একবার তৈরি হয়, সেই প্রযুক্তি, সেই দক্ষ মানব সম্পদ, সেই কারখানা পরবর্তী দেশীয় ড্রোন উন্নয়নের ভিত্তি হয়ে উঠতে পারে। দ্বিতীয় মূল ক্ষেত্র গোলাবারুদ উৎপাদন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জুলাই 2025-এ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF তুরস্কের রেপকন এর সাথে চুক্তি করেছে 105 মিলিমিটার ও 155 মিলিমিটার আর্টিলারি সেল উৎপাদন লাইন স্থাপনের জন্য। 2024-এর আর একটি প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের কাছ থেকে TRG-300 কাপলান গাইডেড মিসাইল সিস্টেম, যার পাল্লা 300 কিলোমিটার, এবং TRG-230 সিস্টেম এবং MLRA মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভেহিকেল পেয়েছে। এগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় আছে। বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের চতুর্থ বৃহত্তম অস্ত্র ক্রেতা। এখন রেপকন চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু কিনবে না, নিজেই অস্ত্র উৎপাদন করবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যে রকেট সিস্টেম ব্যবহার করছে তার গোলা এখন বাংলাদেশেই তৈরি হবে। এটা সম্পূর্ণ স্বনির্ভরতার একটি চক্র তৈরি করছে। তৃতীয় মূল ক্ষেত্র সামরিক প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশ ডিফেন্স জার্নালের জুন 2026-এর বিশ্লেষণে জানা গেছে তুরস্ক বাংলাদেশকে 6টি TAI T-129 অ্যাটাক হেলিকপ্টার দিচ্ছে। 2027 সালের মধ্যে ডেলিভারি হওয়ার কথা। মোট মূল্য প্রায় 600 মিলিয়ন ইউরো। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে হিসার ও SAM সিস্টেম কেনার আলোচনা চলছে, যার পাল্লা 25 কিলোমিটার এবং উচ্চতা 15 কিলোমিটার পর্যন্ত কার্যকর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো শুধু পণ্য কেনা নয়, প্রযুক্তি হস্তান্তর কি সত্যি হবে? RSDA এর বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের সাফল্যের মূলে ছিল নিজস্ব গবেষণা ও উন্নয়ন বিনিয়োগ। শুধু বিদেশি লাইসেন্স নয়, বাংলাদেশকেও সেই পথে হাঁটতে হবে। এখন একটি সরাসরি তুলনা করা যাক পোশাক শিল্প ও অস্ত্র শিল্পের মধ্যে। পোশাক শিল্পের সাফল্যের কারণ ছিল সস্তা শ্রম, দ্রুত উৎপাদন, ন্যূনতম প্রযুক্তি প্রয়োজন এবং বিশ্বব্যাপী বাজার সহজলভ্য। এক্সপ্লোরেটেক্স এর 2026-এর বিশ্লেষণে জানা গেছে 2026 সালে বাংলাদেশের পোশাক রপ্তানি $45 বিলিয়ন ছাড়িয়েছে। অস্ত্র শিল্পে পার্থক্য হলো প্রযুক্তির জটিলতা অনেক বেশি, নিরাপত্তার প্রয়োজনীয়তা আরও কঠিন, কিন্তু মিলটাও বিশাল। সস্তা উৎপাদন খরচ, দক্ষ কর্মশক্তি এবং কৌশলগত অবস্থান। তুর্কি অস্ত্রের বড় সুবিধাই হলো মার্কিন ও পশ্চিমা অস্ত্রের তুলনায় সস্তা। বাংলাদেশে উৎপাদন হলে এই সুবিধা আরও বাড়বে। একটি ড্রোন যদি তুরস্কে তৈরি হলে $5 মিলিয়ন, বাংলাদেশে তৈরি হলে সেটা $3 মিলিয়ন নামতে পারে। এই প্রতিযোগিতামূলক সুবিধাই বাংলাদেশের সম্ভাবনার মূল ভিত্তি। তবে এই স্বপ্নের সামনে কিছু কঠিন প্রশ্ন আছে। প্রথম বাধা প্রযুক্তির গভীরতা। RSDA এর বিশ্লেষণ বলছে তুরস্কের সাফল্যের পেছনে শুধু কারখানা নয়, অ্যাসেলসান, রকেটসান, তুসাস এর মতো বিশ্বমানের প্রতিরক্ষা কোম্পানি তৈরি হয়েছে, যাদের R&D বিনিয়োগ বিশাল। বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান গড়তে দশকের পর দশক সময় লাগবে। দ্বিতীয় বাধা রপ্তানি নিয়ন্ত্রণ। অস্ত্র রপ্তানি শুধু পণ্য বিক্রি নয়, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার পর্যবেক্ষণ এবং রাজনৈতিক অনুমোদনের বিষয়। তৃতীয় বাধা ভারতের বিরোধিতা। দ্য উইক ইন্ডিয়া এর বিশ্লেষণে বলা হয়েছে ভারত তুরস্ক সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং বাংলাদেশ তুর্কি অস্ত্র কারখানা নয়াদিল্লিকে আরও উদ্বিগ্ন করেছে। চতুর্থ বাধা রাজনৈতিক ধারাবাহিকতা। পোশাক শিল্প গড়তে বাংলাদেশের 40 বছর লেগেছে। প্রতিটি সরকার এই নীতি অনুসরণ করছে। প্রতিরক্ষা শিল্পে এই ধারাবাহিকতা বজায় রাখা কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ কোন পথে হাঁটবে? তুরস্কের মডেল থেকে 3টি শিক্ষা নেওয়া যায়। প্রথম ধাপে এগোতে হবে। তুরস্ক প্রথমে বিদেশে লাইসেন্সে উৎপাদন করেছে, তারপর নিজস্ব ডিজাইন তৈরি করেছে। বাংলাদেশকেও প্রথমে গোলাবারুদ, তারপর যন্ত্রাংশ, তারপর পূর্ণ সিস্টেম, এই ক্রমে এগোতে হবে। দ্বিতীয়ত মানব সম্পদ তৈরি সবার আগে। BOF এর 200 জন প্রকৌশলী তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে। এটা সঠিক পথ। প্রতিরক্ষা শিল্পে দক্ষ মানুষই সবচেয়ে বড় সম্পদ। তৃতীয়ত নিজস্ব R&D শুরু করতে হবে। ধূমকেতু এক্সের বিদ্রোহী রকেট প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা পারে। এই মেধাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তুরস্ক 2002 সালে যখন প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ শুরু করেছিল, তখন কেউ ভাবেনি এই দেশ একদিন বিশ্বের 11তম অস্ত্র রপ্তানিকারক দেশ হবে। বাংলাদেশ 1980-তে যখন পোশাক কারখানা শুরু করেছিল, তখনও কেউ ভাবেনি এই দেশ $45 বিলিয়ন শিল্প গড়বে।
ডিফেন্স তুর্কির মূল্যায়নে বলা হয়েছে, তুরস্কের সাফল্যের রহস্য হলো রাতারাতি নয়, বরং 2 দশকের ধারাবাহিক বিনিয়োগ এবং যুদ্ধক্ষেত্রে পণ্যের প্রমাণিত কার্যকারিতা। বাংলাদেশের সামনে সেই পথ খোলা আছে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে যৌথ কারখানা এটা শুধু একটা চুক্তি নয়, এটা একটি যাত্রার শুরু। একদিন হয়তো বাংলাদেশের তৈরি ড্রোন আফ্রিকার আকাশে উড়বে, বাংলাদেশের তৈরি গোলাবারুদ মধ্যপ্রাচ্যের মাঠে ব্যবহার হবে, কিন্তু সেই দিন আসবে কিনা তা নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর। বাংলাদেশ কি এটাকে একটি রাজনৈতিক ঘোষণা হিসেবে নিবে, নাকি একটি জাতীয় প্রকল্প হিসেবে? প্রতিটি সরকার, প্রতিটি দশক একই লক্ষ্যে। পোশাক শিল্পে এই প্রশ্নের উত্তর দিয়েছে 40 বছরের ধারাবাহিকতায়। অস্ত্রশিল্পের জন্য সেই উত্তরটা এখনও লেখা হয়নি।